সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের আগে আরও সময়। এবার সেই দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল 8 সেন্ট্রাল পে কমিশন। স্মারকলিপি জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হয়েছে 31 মে 2026 পর্যন্ত। অর্থাৎ কর্মী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বিভাগ সব পক্ষই এখন আরও 1 মাস সময় পাচ্ছে নিজেদের দাবি ও প্রস্তাব জানাতে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সমস্ত মতামত অনলাইনেই জমা দিতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। কোনো কাগজপত্র, ইমেল বা অফলাইন সাবমিশন গ্রহণ করা হবে না। এই সিদ্ধান্তের ফলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ এবং সংগঠিত হবে বলেই মনে করা হচ্ছে। এই সময়সীমা বাড়ানোর পেছনে রয়েছে একটি বড় কারণ। বিভিন্ন কর্মী সংগঠন, বিশেষ করে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির পক্ষ থেকে জানানো হয়েছিল, অনলাইন পোর্টালে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে সময়মতো প্রস্তাব জমা দিতে অসুবিধা হচ্ছিল। সেই বিষয়টি মাথায় রেখেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে কেউ বঞ্চিত না হয়। এবার দেখা যাক কারা কারা এই স্মারকলিপি জমা দিতে পারবেন। এই তালিকাটা বেশ বড়। কেন্দ্রীয় সরকারি কর্মী, শিল্প ও অশিল্প, প্রতিরক্ষা কর্মী ও অল ইন্ডিয়া সার্ভিস অফিসার, কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মী, অডিট ও অ্যাকাউন্টস বিভাগের কর্মী, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা আরবিআই বাদে, পেনশনভোগী ও তাদের সংগঠন, মন্ত্রক, ইউনিয়ন ও সার্ভিস অ্যাসোসিয়েশন। অর্থাৎ প্রায় সব স্তরের কর্মীদের মতামত সংগ্রহ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে কমিশন। এখন প্রশ্ন, এই মেমোর্যান্ডাম বা স্মারকলিপি আসলে কি? সহজভাবে বললে, এটি একটি আনুষ্ঠানিক ডকুমেন্ট যেখানে কর্মীরা তাদের দাবি তুলে ধরেন, যেমন বেতন বৃদ্ধি, পেনশন কাঠামো, ভাতা, পদোন্নতি, কাজের পরিবেশ। এই স্মারকলিপিগুলি ভবিষ্যতের বেতন কাঠামো ঠিক করার ভিত্তি তৈরি করে। এই প্রক্রিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে। 28 এপ্রিল কমিশনের চেয়ারপারসন রঞ্জনা প্রকাশ দেসাইয়ের সঙ্গে NCJCM-এর প্রতিনিধিদের আলোচনা হয়। এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এখানেই বড় বড় দাবিগুলি সামনে আসে। সবচেয়ে আলোচিত দাবি ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 করা। এটা কেন এত গুরুত্বপূর্ণ? ফিটমেন্ট ফ্যাক্টর হলো সেই গুণক যার মাধ্যমে পুরনো বেতনকে নতুন বেতনে রূপান্তরিত করা হয়। 7th পে কমিশনে এটি ছিল 2.57, যার ফলে ন্যূনতম বেতন হয়েছিল 18,000 টাকা। যদি 3.83 গুণক মেনে নেওয়া হয়, তাহলে সেই ন্যূনতম বেতন বেড়ে প্রায় 69,000 টাকা হতে পারে। অর্থাৎ এই একটি সিদ্ধান্তই কর্মীদের বেতনে বড় পরিবর্তন আনতে পারে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি উঠেছে। বছরে 6% ইনক্রিমেন্ট, পদোন্নতিতে অতিরিক্ত 2টি ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটিতে 1 মাসের বেতনের সমান সুবিধা। এই সব প্রস্তাবের লক্ষ্য বর্তমান আয় বাড়ানো এবং অবসরের পর আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। আরেকটি বড় বিতর্কের বিষয় ওল্ড পেনশন স্কিম বা OPS ফিরিয়ে আনা। বর্তমানে NPS বা UPS চালু আছে, যেখানে কর্মী ও সরকার উভয়ই অবদান রাখে। কিন্তু OPS-এ সম্পূর্ণ পেনশন দেয় সরকার, কর্মীদের কোনো অবদান লাগে না। এই কারণে বহু কর্মী সংগঠন OPS ফেরানোর দাবি তুলেছে। তবে এর আর্থিক প্রভাব অনেক বড়, তাই এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়, কর্মী সংগঠনগুলি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে। বিভিন্ন বিভাগের জন্য আলাদা শুনানি, মাঠ পর্যায়ে পরিদর্শন অর্থাৎ ফিল্ড ভিজিট, নিয়মিত আলোচনা সভা। কারণ রেল, প্রতিরক্ষা, পোস্টাল সব ক্ষেত্রেই কাজের ধরন আলাদা, তাই একসঙ্গে একই নিয়ম সব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। কমিশনও কিছু বিষয় পরিষ্কার করে দিয়েছে। শেষ তারিখ 31 মে 2026, শুধুমাত্র অনলাইন সাবমিশন, নির্দিষ্ট ফরম্যাট বাধ্যতামূলক, অফলাইন কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন, এই পুরো প্রক্রিয়া এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এর ফলাফল সরাসরি প্রভাব ফেলতে পারে বেতনের পরিমাণ, পেনশন, ভাতা, পদোন্নতি সুবিধা, অবসরের পর আয়। অর্থাৎ লক্ষ লক্ষ সরকারি কর্মীর আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে এই কমিশনের উপর। এবার সামনে কি? 31 মে পর্যন্ত স্মারকলিপি জমা, বিভাগ ভিত্তিক আলোচনা, 2026 জুলে পরামর্শ প্রক্রিয়া, তারপর চূড়ান্ত রিপোর্ট। সব মিলিয়ে বলা যায় এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় কর্মীরা নিজেদের দাবি তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এই সময়সীমা বাড়ানো শুধুই একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং কর্মীদের জন্য একটি বড় সুযোগ। যে সিদ্ধান্তগুলো আগামী দিনে বেতন ও পেনশন ঠিক করবে, তার ভিত্তি তৈরি হচ্ছে এখনই। তাই নজর এখন একটাই, এই প্রস্তাবগুলোর মধ্যে কতগুলো শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় আর সরকারি কর্মীদের জন্য কতটা বড় পরিবর্তন নিয়ে আসে এই 8 সেন্ট্রাল পে কমিশন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। বন্ধন ব্যাংকের নতুন অধ্যায়ে শুরু, নেতৃত্বে এলেন নতুন মুখ, আর সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে আলোচনা।
দেশের আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতা থাকা এক প্রাক্তন আমলা এবার দায়িত্ব নিতে চলেছেন একটি বড় বেসরকারি ব্যাংকের শীর্ষ পদে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর অনুমোদনের পর দেবাশিস পাণ্ডাকে বন্ধন ব্যাংকের নতুন পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। এই পরিবর্তন শুধু পদ বদল নয়, ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিচালনায় বড় প্রভাব ফেলতে পারে। 3 বছরের জন্য এই দায়িত্বে থাকবেন তিনি। দায়িত্ব নেওয়ার দিন থেকেই তার মেয়াদ শুরু হবে। বর্তমানে এই পদে রয়েছেন অনুপ কুমার সিনহা, যার মেয়াদ শেষ হচ্ছে 4 জুলাই 2026। অন্যদিকে ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ 2024 সালের 9 জুলাই এমডি ও সিইও পদ থেকে অবসর নিয়েছেন। 2015 সাল থেকে টানা 3টি মেয়াদ তিনি এই দায়িত্ব সামলেছেন। অবসরের পর তিনি এখন গ্রুপ স্তরে কৌশলগত ভূমিকা পালন করছেন, অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসা প্রসারণে নজর দিচ্ছেন। বন্ধন ব্যাংকের নতুন এমডি ও সিইও হয়েছেন পার্থ প্রতিম সেনগুপ্ত। তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর অনুমোদন পাওয়ার পর দায়িত্ব নেন। আগে তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। 2024 সালের নভেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এবার আসা যাক দেবাশিস পাণ্ডার অভিজ্ঞতার কথায়। তিনি 1987 ব্যাচের আইএএস অফিসার। দীর্ঘদিন প্রশাসনে কাজ করার পাশাপাশি তিনি ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে ব্যাংকিং, বীমা ও আর্থিক নীতির ওপর তার গভীর অভিজ্ঞতা রয়েছে। এই নিয়োগের সময়টাও গুরুত্বপূর্ণ। বর্তমানে বন্ধন ব্যাংক কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে অ্যাসেট কোয়ালিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ ব্যক্তিকে বোর্ডে আনা হয়েছে, যাতে নজরদারি আরও শক্তিশালী হয়। কর্পোরেট গভর্নেন্সের দিক থেকেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা ও নিয়ম মেনে চলা খুব জরুরি। আরবিআই এই নিয়োগে সম্মতি দেওয়ায় বোঝা যাচ্ছে তারা এটিকে ইতিবাচক হিসেবে দেখছে। এখন সহজভাবে বুঝে নেওয়া যাক পার্ট টাইম চেয়ারম্যান কী করেন। তিনি দৈনন্দিন কাজ দেখেন না, কিন্তু বোর্ডের নেতৃত্ব দেন। বড় সিদ্ধান্ত, কৌশল, ঝুঁকি সব কিছুর ওপর নজর রাখেন। ম্যানেজমেন্ট ঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করেন, অর্থাৎ তিনি গাইড ও তদারকির দায়িত্বে থাকেন। বিশেষজ্ঞদের মতে এই নিয়োগের ফলে ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী হতে পারে, নিয়ম মেনে চলার প্রবণতা বাড়বে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আরও স্পষ্ট হবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়তে পারে। দেবাশিস পাণ্ডার আরও একটি বড় শক্তি হল তার অভিজ্ঞতা। তিনি আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বোর্ডেও যুক্ত ছিলেন। ফলে বড় আর্থিক প্রতিষ্ঠানের কাজকর্ম তিনি কাছ থেকে দেখেছেন। এবার সাধারণ গ্রাহকদের জন্য এর মানে কি? এখনই হয়তো বড় পরিবর্তন চোখে পড়বে না, তবে ভবিষ্যতে ব্যাংক আরও স্থিতিশীল হতে পারে, পরিষেবার মান উন্নত হতে পারে, আর্থিক ঝুঁকি কমতে পারে। এই পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বীমা পরিষেবা। বন্ধন ব্যাংক বিভিন্ন সংস্থার সাথে অংশীদারিত্বে বীমা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য বন্ধন লাইফ ইন্স্যুরেন্স। বন্ধন লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা দেয়। কম প্রিমিয়ামের টার্ম ইন্স্যুরেন্স, সেভিংস ও ইনভেস্টমেন্ট প্ল্যান, গ্যারেন্টিড ইনকাম প্ল্যান, অবসরকালীন সুরক্ষা এবং গ্রুপ ইন্স্যুরেন্স। পাশাপাশি ক্রিটিক্যাল ইলনেস বা দুর্ঘটনার জন্য অতিরিক্ত কাভারও নেওয়া যায়। প্রায় 99%-এরও বেশি ক্লেম সেটেলমেন্ট রেশিও এবং সহজ ডিজিটাল পরিষেবার কারণে এটি গ্রাহকদের কাছে একটি ভরসাযোগ্য সংস্থা হিসেবে পরিচিত। শেষে বলা যায়, এই পরিবর্তন বন্ধন ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে। নতুন নেতৃত্বের অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি ব্যাংককে আরও সংগঠিত ও শক্তিশালী পথে এগোতে সাহায্য করবে। আগামী দিনে এই সিদ্ধান্তের প্রভাব কতটা পড়বে তা নির্ভর করবে বাস্তব প্রয়োগের ওপরই। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।